মণিপুরে জাতিগত সহিংসতায় আরও একজন নিহত। শত বছর ধরে চলে আসা বিভাজনের রাজনীতির বলি সাধারণ মানুষ। সংঘাত উস্কে দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। লেবাননে পূর্ণাঙ্গ হামলা শুরুর ইঙ্গিত তেল আবিবের। হামাসের সাথে যুদ্ধবিরতি হলেও ছাড় দেয়া হবে না হিজবুল্লাহকে, হুঁশিয়ারি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। সুপার টাইফুন ইয়াগির তাণ্ডবে বিপর্যস্ত ভিয়েতনামের উত্তরাঞ্চল। নিহতের সংখ্যা বেড়ে ৫৯। বিদ্যুৎহীন ৮৫ লাখ মানুষ। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টির সাথে আছি। জাতিগত সহিংসতাকে কেন্দ্র করে উত্তেজনা অব্যাহত আছে ভারতের মণিপুর রাজ্যে। রোববার ইম্ফলে মেইতেই গোষ্ঠীর হামলায় কুকি সম্প্রদায়ের একজনের প্রাণ গেছে। ভারতীয় গণমাধ্যম জানায়, কুকি সম্প্রদায়ের এক ব্যক্তি ভুলবশত গাড়ি নিয়ে মেইতেই অধ্যুষিত এলাকায় প্রবেশ করে। এরপরে তার উপরে হামলা করে বিচ্ছিন্নতাবাদীরা এবং এই ঘটনার পর আবারও থমথমে পরিস্থিতি বিরাজ করছে রাজ্য জুড়ে। বাফার জোনগুলোতে সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। জোরদার করা হয়েছে অভিযান। গেল কয়েকদিনের সহিংসতায় বৃদ্ধি পাওয়ার কারণেই রাজ্যের প্রশাসনিক তৎপরতাও বেড়েছে। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে গভর্নরের সাথে ২ দফা বৈঠক করেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে সাম্প্রতিক সহিংসতা বন্ধের দাবিতে রোববার রাতে ইম্ফলে বিক্ষোভ করেন মানবাধিকার কর্মীরা। এ সময় আন্দোলনকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দফায় দফায় সংঘর্ষ হয়। জাতিগত সংঘাতে ১ বছরেরও বেশি সময় ধরে জ্বলছে মণিপুর। কিন্তু কেন এই গোষ্ঠীগত দ্বন্দ্ব বারবারই ঘুরে ফিরে সেই প্রশ্নই আসছে। ইতিহাস বলছে, মেইতে সম্প্রদায়ের হাতে অতিরিক্ত ক্ষমতা দিয়ে কুকি সহ আদিবাসীদের কোণঠাসা করে ডিভাইড অ্যান্ড রুল নীতি চালু করেছিল ব্রিটিশ সরকার এবং সেখান থেকে উৎপত্তি মণিপুর সংকটের। বিরোধীদের অভিযোগ, এত বছর পরও সেই বিভাজনের রাজনীতি করছে ক্ষমতাসীন বিজেপিও, যে কারণে অঞ্চলটিকে ভুগতে হচ্ছে। গেল কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। এক সপ্তাহের ব্যবধানে অঞ্চলটিতে ঘটেছে ৩টি বড় হামলার ঘটনা। বিচ্ছিন্নতাবাদীদের ড্রোন হামলায় হতাহতও হয়েছেন অনেকে। রাজ্যের সমতলের ক্ষমতাসীন মেইতেইদের অভিযোগের তীর পাহাড়ি কুকি জনগোষ্ঠীর দিকে। কিন্তু কেন এই জাতিগত সংঘাত? মণিপুরে পাহাড় এবং সমতলের এই দ্বন্দ্ব বুঝতে যেতে হবে কয়েকশো বছর পেছনে। মণিপুরের মূল সভ্যতা মেইতেইদের হাত ধরে শুরু হলেও অঞ্চলটির আদি বাসিন্দা কুকি ও নাগারা, যাদের বাস মণিপুরের পাহাড়ি অঞ্চলে। ১৭ থেকে ১৮ শতকে মিয়ানমার থেকে এসে মণিপুরের সমতলে বসবাস শুরু করে মেইতেইরা, যাদের হাত ধরে অঞ্চলটিতে শুরু হয় রাজতন্ত্র। সেখানকার আদিবাসীদের চাপে ফেলে আধিপত্য বিস্তার করতে শুরু করে তারা। একে তো আলাদা ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, তার উপর হঠাৎ করে আসা এক জাতির আধিপত্য মোটেও পছন্দ করেনি কুকি নাগারা। আর সেখান থেকেই শুরু জাতিগত এই দ্বন্দ্ব, যা আরও চরমে ওঠে যখন ১৮২৬ সালে এই অঞ্চলের দখল চলে যায় ইংরেজদের হাতে। অন্যান্য এলাকার মতো মণিপুরেও তারা প্রয়োগ করে বিতর্কিত ডিভাইড অ্যান্ড রুল পলিসি। মেইতেইদের হাতে অতিরিক্ত ক্ষমতা দিয়ে আদিবাসীদের ওপর আরও দমন নিপীড়ন শুরু করে তারা উস্কে দেয় জাতিগত এই দ্বন্দ্ব। বিরোধীদের অভিযোগ, ক্ষমতাসীন বিজেপিও সেই বিভাজনের রাজনীতিই চালিয়ে যাচ্ছে, যে কারণে এখনও ভুগতে হচ্ছে অঞ্চলটিকে। স্বাধীনতা পরবর্তী সময়ে রাজ্যের কুকিরা চাইছিল আলাদা রাষ্ট্র, নাগারা চাইছিল নাগাল্যান্ডের সাথে যুক্ত হতে, আর মেইতেইদের লক্ষ্য ছিল পাহাড়ি অঞ্চল সহ মণিপুরের সব স্থানে নিজেদের আধিপত্য নিশ্চিত করা। কিন্তু মেইতেইদের বাদ দিয়ে কুকি ও নাগাদের তফসিলি জাতি ঘোষণা করে ভারত সরকার। এ অবস্থায় গত বছর মেইতেইদের তফসিলি করার সুপারিশ করা হলে ক্ষোভে ফুঁসে ওঠে কুকি ও অন্যান্য গোষ্ঠী। অভিযোগ ওঠে, হিন্দু হওয়ায় আগে থেকেই বাড়তি সুবিধা পাচ্ছে মেইতেইরা। প্রশ্ন ওঠে, মণিপুর বিধানসভার ৬০টি আসনের মধ্যে ৪০টি আসনই যাদের হাতে, তাদের কেন প্রয়োজন তফসিলি তকমা? সেই প্রশ্নেই গেল ১ বছর ধরে জ্বলছে মণিপুর। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। ভারতের মণিপুরে অ্যান্টি ড্রোন ব্যবস্থা মোতায়েনের জেরে আলোচনায় দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোনাম। এই প্রতিরক্ষা যন্ত্র দিয়ে নিয়ন্ত্রণে আনা সম্ভব উড়ন্ত ড্রোনকে কোনো রকম ধ্বংসযোগ্য না চালিয়েও মাটিতে নামিয়ে আনা সম্ভব মনুষ্যবিহীন এই আকাশযান। এরই মধ্যে ইম্ফলের সহিংসতা প্রবণ এলাকাগুলোতে নিরাপত্তা বাহিনীর কাছে পাঠানো হয়েছে এই অ্যান্টি ড্রোন ব্যবস্থা।
গেল কয়েকদিন ধরেই বিচ্ছিন্নতাবাদীদের ড্রোন আর রকেট হামলায় উত্তপ্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। পরিস্থিতি মোকাবিলায় এবার রাজ্যটিতে মোতায়েন করা হয়েছে অ্যান্টি ড্রোন ব্যবস্থা। ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই অ্যান্টি ড্রোন ব্যবস্থার নাম ড্রোনাম। রাইফেল আকৃতির যন্ত্রটিতে ব্যবহার করা হয় উচ্চ কম্পাঙ্কের জ্যামার প্রযুক্তি, যার সাহায্যে নিয়ন্ত্রণ নেওয়া যায় বিভিন্ন ধরনের মনুষ্যবিহীন আকাশযানের। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, ড্রোনাম সিস্টেমের সাহায্যে আশপাশের 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে অদৃশ্য নিরাপত্তা বেষ্টনী তৈরি করা যায়। শত্রুপক্ষের কোনো ড্রোন এই বলয় ভেদ করতে চাইলে মিলবে সংকেত। পাশাপাশি ড্রোনের গতিপথে বাধা দিবে এই সিস্টেম। ধ্বংস না করেও মাটিতে নামানো যাবে আকাশযানকে। আপাতত মণিপুরের সহিংসতা প্রবণ এলাকা ইম্ফলের কিছু কিছু স্থানে মোতায়েন করা হয়েছে এই অ্যান্টি ড্রোন ব্যবস্থা, যা ব্যবহার করছে আধা সামরিক বাহিনী আসাম রাইফেলস। এরই মধ্যে আরও কয়েকটি অ্যান্টি ড্রোন গান কেনার ঘোষণাও দিয়েছে রাজ্য সরকার। অনিক রহমান, যমুনা নিউজ। লেবাননে পূর্ণাঙ্গ হামলা শুরুর ইঙ্গিত দিলেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। এমনকি গাজায় যুদ্ধ বন্ধে হামাসের সাথে শান্তি চুক্তি হলেও ছাড় পাবে না হিজবুল্লাহ গোষ্ঠী। বৈরুতকে এমন বার্তাও পাঠিয়েছে তেল আবিব। এরই মধ্যে উত্তরে হামলার প্রস্তুতিও নিয়েছে নেতানিয়াহু বাহিনী। প্রায় 11 মাস ধরেই পাল্টাপাল্টি হামলা চলছে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে। গত 1 মাসে যা বেড়েছে আরও। লেবাননের দক্ষিণাঞ্চলীয় এলাকায় লাগাতার চলছে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা। কাফারকিলা, তাইবে, হানিন সহ বিভিন্ন এলাকায় সশস্ত্র গোষ্ঠীর আস্তানা টার্গেট করে ফাইটার জেট দিয়ে রাতভর গোলাবর্ষণ করেছে সেনারা। লেবানন ভূখণ্ডে আরও বড় পরিসরে অভিযানের ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। আলোচিত নেটজারিম করিডোরে সামরিক ঘাঁটি পরিদর্শনে গিয়ে নতুন দিক নির্দেশনা দেন সেনাদের। জানান হামলা বৃদ্ধির পরিকল্পনার কথা। গাজায় আমাদের 2টি মিশন, 1 হামাসকে ধ্বংস করা, 2 সব জিম্মিদের দেশে ফিরিয়ে আনা। আর সেজন্য হামলা অব্যাহত থাকবে। তবে এখন ইসরায়েলের উত্তরেও অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে সেখানে। সীমান্তে হিজবুল্লাহর উপস্থিতি আর মেনে নেওয়া হবে না। বৈরুতকেও সরাসরি একথা জানিয়ে দিয়েছে তেল আবিব। হামাসের সাথে চুক্তি হলেও ছাড় পাবে না হিজবুল্লাহ গোষ্ঠী। লেবাননকে এমন বার্তাও পাঠিয়েছে ইসরায়েল। মধ্যস্থতাকারীদের মাধ্যমে আমাদের খবর পাঠিয়েছে ইসরায়েল। ওরা বলেছে গাজায় শান্তি চুক্তি কার্যকর হলেও লেবাননের সাথে সংঘাত চলবে। উত্তরে হামলা পরিচালনায় বদ্ধপরিকর নেতানিয়াহু। এদিকে হামাস ইসরায়েল লড়াইকে পুরনো গল্প বলে আখ্যা দিয়েছেন নেতানিয়াহুর বিরোধী নেতা বেনি গান্টজ। তাই এবার দ্রুত গাজা থেকে মনোযোগ সরিয়ে লেবাননের দিকে দেয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়ায় আবারও ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। অন্তত 14 জন প্রাণ হারিয়েছেন, অন্তত 43 জন আহতও হয়েছে। রোববার মধ্য সিরিয়ায় একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। দেশটির সংবাদ সংস্থা সানা জানিয়েছে, হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মাসিয়াফ ও হামা শহরের বেশ কয়েকটি স্থাপনা। বিমান হামলায় নিহতদের সবাই বেসামরিক। হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি তেল আবিব। সিরিয়ায় 1 যুগের বেশি সময় ধরে চলমান গৃহযুদ্ধের মধ্যে প্রায় নিয়মিতই আকাশপথে হামলা চালায় ইসরায়েল। সবচেয়ে বেশি আক্রান্ত দেশটির ইরান সীমান্তবর্তী এলাকাগুলো। জেনিনের পর নতুন করে পশ্চিম তীরের উত্তরাঞ্চলে অভিযানের ঘোষণা দিয়েছে ইসরায়েলি বাহিনী। রোববার রাতভর হামলা চলে তুলকারেম এবং বালাতার শরণার্থী শিবিরগুলোতে। এ সময় দফায় দফায় ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের সাথে সংঘর্ষ হয় নেতানিয়াহু বাহিনীর। দখলদারদের হামলায় আহত হয় অনেকেই। কোনো ধরনের প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে নাবলুসের দক্ষিণে বাড়িতে বাড়িতে তল্লাশি চলে, পথে আটকে জিজ্ঞাসাবাদ করা হয় অনেককেই। এ সময় ইসরায়েলি সেনাদের কাছে নির্যাতন এবং হেনস্থার শিকার হন ফিলিস্তিনিরা। হামরা এলাকায় মিলিটারি চেকপোস্ট পার হওয়ার সময় ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলিবর্ষণ এবং টিয়ার শেল ছুড়ে আইডিএফ সেনারা। জেরুজালেম ও বেথলেহেমেও তাণ্ডব চলে। কালান্দিয়া ক্যাম্প থেকে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে, গুড়িয়ে দেওয়া হয় একাধিক স্থাপনা। জিম্মি উদ্ধার এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে দিন দিনই বিক্ষোভ জোরালো হচ্ছে ইসরায়েলে। রোববার রাজধানী তেল আবিবে সড়ক অবরোধ করে হাজারো মানুষ।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে সড়কে তারা জড়ো হয়, পরিবারও অংশ নেয়। হামাসের সাথে চুক্তির মাধ্যমে অবিলম্বে বন্দীদের ফিরিয়ে আনার দাবি জানায় বিক্ষোভকারীরা এবং জিম্মি মুক্তির জন্য সরকার যথেষ্ট চেষ্টা করছে না বলেও অভিযোগ তাদের। নেতানিয়াহুর জন্য আটকে আছে চুক্তি, এমন অভিযোগও করে। গত বছর 7 অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন অভিযান চালিয়ে 250 জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। এরপরে গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করে তেল আবিব। চীনের পর এবার ভিয়েতনামে ধ্বংসযজ্ঞ চালিয়েছে সুপার টাইফুন ইয়াগি। এ পর্যন্ত 59 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের বেশিরভাগই ভূমিধসে নিহত হয়েছে। শনিবার ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানে সুপার টাইফুন ইয়াগি। তাণ্ডব চালায় রাজধানী হানয় সহ আশপাশের এলাকায়। বিধ্বস্ত হয়েছে অনেক ঘরবাড়ি, উপড়ে পড়েছে হাজার হাজার গাছপালা। ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে হানয়ের 85 লাখ মানুষ। ব্যাপক ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট এখনও জারি রয়েছে জরুরি অবস্থা এবং বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, কলেজ ও অফিস আদালত। ভিয়েতনামের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঝড় বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা থেকেই বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে এবং দুর্গত এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে অনেককেই। এর আগে শুক্রবার চীনের হাইনানে 234 কিলোমিটার বেগে আঘাত হানে ইয়াগি ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। দুদেশের পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা বেড়েই চলেছে রাশিয়া ইউক্রেন ফ্রন্ট লাইনে। 95টি স্থানে চলছে তুমুল লড়াই। দোনেৎস্কে একের পর এক এলাকার নিয়ন্ত্রণ নিয়েই চলেছে রুশ বাহিনী। অঞ্চলটিতে 3 জনের প্রাণহানির খবরও পাওয়া গেছে। পুতিন সেনাদের হামলায় সামিতেও 2 জনের মৃত্যু হয়েছে। এরই জবাবে রাশিয়ার কুরস্ক ও বেলগোরোদে হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। বেলগোরোদে একটি জ্বালানি ডিপো লক্ষ্য করেও হামলা চালিয়েছে কিয়েভ। একাধিক ট্যাঙ্কারে আগুন ছড়িয়ে পড়ে। রোববার ইউক্রেনীয় বাহিনীর টার্গেট হয় বেলগোরোদের ভোলকোনোভস্কি অঞ্চলের এই জ্বালানি ডিপো। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে একের পর এক ট্যাঙ্কে। কুরস্কেও একাধিক বসতি লক্ষ্য করে 5 দফা হামলা চালিয়েছে কিয়েভ। এক ফেসবুক পোস্টে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, 1 সপ্তাহে ইউক্রেনের বেসামরিকদের লক্ষ্য করে 8 শতাধিক গাইডেড এরিয়াল বোম, প্রায় 300 শহীদ ড্রোন ও 60টির বেশি মিসাইল ছুড়েছে মস্কো। উপযুক্ত জবাব দিতে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করতে চায় কিয়েভও। তাই আবারও শর্ত শিথিলের আহ্বান জানান মিত্র দেশগুলোর প্রতি। অবশ্য নিজ দেশে একাধিক ফ্রন্টলাইনে ধরাশয়ী কিয়েভ সেনারা। 24 ঘন্টার ব্যবধানে দোনেৎস্কের আরও একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে মস্কো। তুমুল লড়াই চলছে পোক্রোভস্কে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের ট্যাঙ্ক, সাজোয়াজান, হয়েটজার ও অন্যান্য অস্ত্র সরঞ্জাম ধ্বংস করেছে সেনারা। রাশিয়ার বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখছে ন্যাটো সদস্য রোমানিয়া ও লাটভিয়া। উত্তপ্ত পরিস্থিতিতে রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদারের উপর গুরুত্ব দিয়েছেন জার্মান চ্যান্সেলর। আমার মনে হয় এখন যুদ্ধ পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসা যায় তা নিয়ে কার্যকর আলোচনা জরুরি। শান্তি সম্মেলন আয়োজন করা হবে। আমি এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একমত যে রাশিয়ার উপস্থিতিতেই তা হতে হবে। রাশিয়া ইউক্রেন সংঘাত ইস্যুতে গত জুনে সুইজারল্যান্ডে আয়োজিত হয় শান্তি সম্মেলন, যেখানে অংশগ্রহণ ছিল না রাশিয়ার। উপস্থিত 78টি দেশ ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে সমর্থন দেয়, তবে তা কোন পথে কার্যকর হবে তা নিয়ে মেলেনি স্পষ্ট কোনো দিশা। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। আগামীকাল প্রথমবারের মতো সরাসরি বিতর্কে লড়তে যাচ্ছেন 2 মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী, কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। রীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে স্থানীয় সময় রাত 9টায় ফিলাডেলফিয়ায় ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই বিতর্ক, যা সরাসরি সম্প্রচারিত হবে। এটি হবে ট্রাম্প কামালার প্রথম ও শেষ সরাসরি বিতর্ক, কেননা পরবর্তী বাকযুদ্ধের বিষয়ে সম্মতি দেয়নি কেউই। 90 মিনিটের এই বিতর্কে 2টি বিরতি থাকবে। এক প্রার্থী কথা বলার সময় অপর প্রার্থীর মাইক বন্ধ থাকবে। বিতর্কে প্রশ্ন করতে পারবেন শুধু সঞ্চালকরা। প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় পাওয়া যাবে মাত্র 2 মিনিট, আর প্রতিদ্বন্দ্বীর উত্তরের যুক্তি খণ্ডনের জন্য আরও 2 মিনিট সময় পাবেন অপর প্রতিযোগী। কলকাতার আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যা মামলার
দ্বিতীয় শুনানি শেষ হলো সুপ্রিম কোর্টে। পরবর্তী শুনানির জন্য 17 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। সোমবার স্থানীয় সময় বেলা 11টার দিকে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়। এদিন সিবিআইকে শেষ 10 দিনের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের মঙ্গলবার বিকেল 5টার মধ্যেই কর্মক্ষেত্রে ফেরার নির্দেশ দেওয়া হয়। তাদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সুপার, জেলা প্রশাসক উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে। এই শুনানিতে ঘটনার 1 মাস পরও কেন ভিকটিমের মৃত্যুর সময় জানা গেল না তা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবীরা। এ সময় সিবিআই এর বিরুদ্ধে সঠিকভাবে নমুনা সংরক্ষণ না করার অভিযোগও তোলা হয়। পাকিস্তানে কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট ইমরান খানের মুক্তির দাবিতে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে রাজধানী ইসলামাবাদে। রোববার সন্ধ্যায় প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় হাজার হাজার পিটিআই সমর্থক। আয়োজক পাকিস্তান তেহরিক ইনসাফ বলছে, চলতি বছর দলটির অন্যতম বড় সমাবেশ ছিল এটি এবং সমর্থকদের র্যালিতে যোগদানে বাধা দিতে শিপিং কন্টেইনার ফেলে বিভিন্ন সড়ক আটকে রাখে কর্তৃপক্ষ। কিছু স্থানে পিটিআই কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষও হয়। তবে সব বাধা উপেক্ষা করে সমাবেশ স্থলে উপস্থিত হয় সমর্থকরা এবং শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় কর্মসূচি। 2 সপ্তাহের মধ্যে ইমরানকে মুক্তির আলটিমেটাম দেন সমর্থকরা। নাইজেরিয়ায় জ্বালানি সরবরাহকারী একটি ট্যাঙ্ক বিস্ফোরণে কমপক্ষে 48 জন নিহত হয়েছে, আরও বেশ কয়েকজন আহত হয়েছে। রোববার নাইজার প্রদেশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। উল্টো দিক থেকে আসা যাত্রীবাহী ট্রাকের সাথে জ্বালানি ট্যাঙ্কটির মুখোমুখি সংঘর্ষের পরেই বিস্ফোরণ ঘটে, আগুন ধরে যায় ট্যাঙ্কে। আহত অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় 18 জনের, আর মারা গেছে ট্রাকে থাকা অনেকগুলো গবাদি পশু। এ পর্যন্ত 30 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতদের উদ্ধারে অংশ নেয় জরুরি বিভাগের সদস্যরা। আর যান চলাচলের সঠিক ব্যবস্থাপনা না থাকায় আফ্রিকার দেশগুলোর মধ্যে নাইজেরিয়াতেই সড়ক দুর্ঘটনার হার সবচেয়ে বেশি। এখনও দাবানলে পুড়ছে লাতিন আমেরিকার দেশ বলিভিয়ার বিশাল এলাকা, পুড়ে ছাই 38 লাখ হেক্টর বনভূমি। জারি রয়েছে জরুরি অবস্থা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত সান্টা ক্রুজ। এ পর্যন্ত অঞ্চলটির প্রায় 30 লাখ হেক্টর এলাকা পুড়ে গেছে। গাছপালার পাশাপাশি ক্ষতিগ্রস্ত বন্যপ্রাণীও। জনবসতিতে আগুন ছড়িয়ে পড়ায় ঘরবাড়ি ছাড়ছেন স্থানীয় বাসিন্দারা। অনাবৃষ্টি এবং খরার ফলে দাবানলের প্রকোপ বেড়েছে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। তীব্র বাতাসে কঠিন হয়ে পড়েছে আগুন নেভানোর কাজ। এই পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে দেশটির সরকার। কর্তৃপক্ষ জানিয়েছে, এবছরই সর্বাধিক দাবানলের সাক্ষী হয়েছে বলিভিয়া। ঘটেছে প্রায় 36,800টি দাবানলের ঘটনা। কুচকাওয়াজ সহ জমকালো আয়োজনের মধ্য দিয়ে 76তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল উত্তর কোরিয়া। সোমবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয় অনুষ্ঠানের ভিডিও ফুটেজ। রাজধানী পিয়ংইয়ংয়ের কিম ইল সাং স্কোয়ারেই ছিল দেশের সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড়। প্রতি বছরের মতো ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতেই সেখানে অনুষ্ঠিত হয় সামরিক কুচকাওয়াজ, আর জাতীয় পতাকা হাতে প্যারেডে অংশ নেয় সামরিক বাহিনীর সদস্যরা। আরও নানা আনুষ্ঠানিকতার পর দিন শেষে আয়োজন করা হয় জমকালো ইভিনিং গালা। আতশবাজি পুড়িয়ে আনন্দ উল্লাস করেন উত্তর কোরীয়রা। অনুষ্ঠানের পুরো সময় উপস্থিত ছিলেন সর্বোচ্চ নেতা কিম জং উন, আর সবশেষে যুগল নাচের মাধ্যমে শেষ হয় এই আয়োজন। এই ছিল যেমন আইডেস্কের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।